প্রেগনেন্সির ৯ মাসের উঁচু পেট নিয়ে প্রথমবারের মতো শ্বশুরবাড়িতে পা রাখতেই সতীনের মুখোমুখি হলাম আমি। এখানে এসে লোকমুখে জানতে পারলাম আমার স্বামীর দ্বিতীয় স্ত্রী আমি। আমার আগেও সে একটি বিয়ে করেছে। ইভেন এখনো তার প্রথম স্ত্রী রয়েছে। প্রথম সংসারে তার ৫ বছরের একটি মেয়েও আছে। অথচ আমাদের বিয়ের আগে ঘুণাক্ষরেও সেসব টের পাইনি আমি। এসব কিচ্ছুটি স্বীকার করেনি সে। হয়তো এই সত্য কখনো জানাও হতো না যদি আমি আজ নিজে থেকে তার খোঁজে না আসতাম। মানুষটা নিখুঁতভাবে ঠকিয়েছে আমাদের দুজন নারীকে। আমার সতীনও জানে না আমি তার স্বামীর আরেকটি স্ত্রী। অচেনা আমাকে দেখে সে আগ্রহ নিয়ে জিজ্ঞাসা করলো, কে আপনি? আমি যদি বলি আমি আপনার স্বামীর আরেকটি স্ত্রী, আপনার সতীন আমি, কি বিশ্বাস করবেন আপনি? আমার কথায় সে প্রচন্ড রকমের রেগে গেল। অচেনা এক মেয়ের মুখে স্বামীকে নিয়ে এমন কথা শুনলে রাগ হওয়াটাই স্বাভাবিক। নারী তার স্বামীকে নিয়ে ভাগাভাগি কোনো কালেই সহ্য করতে পারে না। আমিও পাচ্ছি না, আমার সতীন হতেই পারে না। সে আমার দিকে অগ্নি দৃষ্টিতে তাকিয়ে বলল, এই মেয়ে, কিসব ফালতু কথা বলছো তুমি? এক্ষুনি বের হয়ে যাও আমার বাসা থেকে। আমি কোনো ফালতু কথা বলছি না। তার সাথে রিলেশন করেই আমার বিয়ে হয়েছিল। আমি শহরের মেয়ে। আমাদের ফ্ল্যাটের পাশেই ছিল তার ফ্ল্যাট। সে ওখানেই চাকরি করত, ফ্ল্যাটে একাই থাকতো। ওখানে সবাই জানতো সে অবিবাহিত। মা বাবা গ্রামে থাকে, এ কথাও তার মুখের বলা। আমাদের পাশাপাশি বাসা হওয়ার সুবাদে তার সাথে টুকটাক কথা হতো। দেখা হলে প্রতিবার সে আগ্রহ নিয়ে আগে আগে কথা বলতো। তার কথা বলার ভঙ্গি ছিল অসাধারণ, আমার ভালো লাগতো। যে কেউ যে কোনো মেয়েরই ভালো লাগার কথা। দেখতে শুনতে ভালো, শিক্ষিত একটা যুবক। এভাবে কিছুদিন যেতে না যেতেই সে সরাসরি বিয়ের প্রস্তাব দিল আমায়। আমি তখন অমত করলাম, তবে ধীরে ধীরে আমিও বুঝে গেলাম আমি তাকে ভালোবাসতে শুরু করেছি। এরপর আমাদের প্রেম হলো। আমি যেটাকে ভালোবাসা বা প্রেম ভাবতাম, আসলে ওটার নাম ছিল পরকীয়া। ঘুণাক্ষরও বুঝতে পারিনি আমি তার চালাকি, সে বুঝতেও দেয়নি আমাকে। প্রেম হওয়ার ৬ মাসের মাথায় সে আমাকে বিয়ে করার জন্য পাগল হয়ে গেল। আমার বাবা নেই, আমরা শুধু দুই বোন। আমার বিয়ের ব্যাপারে সে মায়ের সাথে সরাসরি কথা বলল। মা প্রথম প্রথম রাজি হননি, তবুও সে হাল ছাড়েনি। এরপর বিভিন্ন কৌশলে আমার মাকেও রাজি করালো। ছেলে ভালো চাকরি করে, দেখতে শুনতেও ভালো, তাই আমার পরিবার আর অমত করেনি। মা বললেন, তুমি আমার মেয়েকে বিয়ে করতে চাইলে তোমার অভিভাবকদের নিয়ে আসতে হবে, তাদের মতামতেরও প্রয়োজন আছে। এরপর সে তার বাবা মাকে গ্রাম থেকে আসতে বলল, তারা আমাকে পছন্দ করলেন। এভাবেই বিয়েটা হলো আমাদের। বিয়ের পরপরই তারা গ্রামে চলে গেল। আমরা দুজন শহরে থাকতাম। মাঝে মধ্যে সে ছুটিতে গ্রামে যেত, কিন্তু আমাকে কখনো নিয়ে যেত না। আমি যেতে চাইলে বলতো, তোমার অনার্স শেষ হলেই একেবারে ধুমধাম করে তুলে নিতে চাইছি আব্বা আম্মা। আমিও মেনে নিলাম। উনি যে কয়দিন ছুটিতে থাকতো সবসময় ব্যস্ত থাকতো। তখন খুব একটা কথা হতো না আমাদের, হলেও দিনের বেলা টুকটাক কথা হতো। হবেই তো, আজ বুঝলাম সে কারণ। সে গ্রামের কথা বলে চলে যেত তার প্রথম স্ত্রী আর সন্তানের কাছে। তারাও তো এসব জানে না। আর আমিও তো সরল ছিলাম। সে যা বোঝাতো তাই বুঝতাম, কখনো সন্দেহ করতাম না। আর আমার এই সরলতা আর বিশ্বাসের সুযোগ নিয়ে সে আমাকে নিখুঁতভাবে ঠকিয়েছে। তবুও আমি টের পাইনি। বিয়ের ৬ মাস যেতেই আমি বাচ্চা কনসিভ করি। এরপরও দিনগুলো ভালোই যাচ্ছিল। আমার প্রেগনেন্সির ৮ মাস হতেই হঠাৎ সে গ্রামের কথা বলে বাসা থেকে বের হলো। এরপর মানুষটা হঠাৎ একদিন গায়েব হয়ে গেল। আমার সাথে যোগাযোগ বন্ধ, মোবাইল বন্ধ। অসুস্থ শরীরে স্বামীর চিন্তায় আমি শেষ। কি হলো মানুষটার, কোথায় আছে সে? এই প্রথমবার তার দেওয়া গ্রামের ঠিকানায় গেলাম আমি আর মা। সেই ঠিকানা ছিল ভুয়া। আসলে সেখানে তাদের কেউই থাকে না। পরে শুনতে পাই আমাদের বিয়েতে যারা তার বাবা মা হয়ে এসেছিল তারা আসলে তার কেউই না। এত এত সত্যের মুখোমুখি হয়ে আমি খুবই অসুস্থ হয়ে পড়ি। তবুও শেষটা দেখতে তার খোঁজ করলাম। আমার কাছে তার ভোটার আইডি কার্ডের একটা ফটোকপি ছিল। সেখান থেকে তার আসল ঠিকানা খুঁজে বের করি। খুঁজতে খুঁজতে পেয়েও গেলাম মানুষটাকে। এখানে এসে শুনতে পেলাম আরেক সত্য, যা শুনে আমার পায়ের তলা থেকে মাটি সরে গেল। যে মানুষটাকে এতটা বিশ্বাস করলাম, এতটা ভালোবাসলাম, সেই মানুষটা আমাকে এভাবে ঠকালো। কি হবে আমার, কি হবে আমার এই অনাগত সন্তানের? আমি নিজেকে তবুও যথাসম্ভব সামলে নিলাম। সন্তানের ভবিষ্যতের কথা ভেবে হলেও লড়তে হবে আমাকে। আমি একটু শক্ত হয়ে তাকে বললাম, আমি সত্যি বলছি আপা, এটা আমারও স্বামীর ঘর, এখানে আমারও অধিকার রয়েছে। আমার কথা শুনে সে হিতাহিত জ্ঞান হারিয়ে আমাকে একটা থাপ্পড় দিয়ে অকথ্য গালিগালাজ করতে লাগলো। আমাদের কথা শুনে সেখানে উপস্থিত হলো আমার স্বামী মাহিম। তার কোলে তার মেয়ে। মেয়েটা দেখতে খুবই মিষ্টি, আমার সতীর্ণ সুন্দরী। কত সুন্দর সুখী পরিবার ছিল তার। সে পরিবার রেখেও আমার জীবনটা নষ্ট করলো। আমার নিজেকে আজ বড় অসহায় লাগছে। মানুষটা আমায় এভাবে ঠকালো। মস্তিষ্ক কেমন শূন্য শূন্য লাগছে। কান্না পাচ্ছে খুব, কিন্তু কাঁদতে পারছি না আমি। আমাকে নিজের বাড়িতে দেখে মাহিমের মাথায় যেন বাজ করলো। অবাক হয়ে বলল, তনয়া, তুমি এখানে কি করছো?
হ্যাঁ আমি আমি না আসলে তো কখনো জানতেই পারতাম না এসব। তুমি আমায় এভাবে ঠকালে কেন মাহিম? তুমি বিবাহিত, তোমার স্ত্রী সন্তান রয়েছে, এ কথা কেন তুমি আমাকে বলনি? বউ থাকতে এরপরও কেন বিয়ে করলে আমাকে? সত্যি যখন শুনেই ফেলেছো তাহলে আর মিথ্যে বলে লাভ কি? তুমি আমার মোহ ছিলে তনয়া। ও সময় আমার স্ত্রীর সাথে মনোমালিন্য হয়েছিল, তাই আমি রাগের বশে বিয়ে করে ফেলি তোমার। মোহ কেটে গেছে এখন। এখন আর আমি তোমাকে চাই না। তুমি এখানে না আসলেও আমি তোমাকে ডিভোর্স লেটার পাঠিয়ে দিতাম। তুমি এখান থেকে চলে যাও তনয়া। লোক জানাজানি হলে আমার সমস্যা হবে। মেয়ে আছে আমার, তার ভবিষ্যৎ আছে। তুমি পারলে আমাকে ক্ষমা করে দিও। গড় গড় করে খুব স্বাভাবিকভাবেই কথাগুলো বলল মাহিম, যা শুনে তার প্রতি অগাধ ভালোবাসাটা আর আমার রইল না। আমি অবাক হয়ে শুধু আওড়ালাম, ছি মহিম, তুমি এতটা নীচ, এভাবে এত জঘন্যভাবে কেন ঠকালে আমাকে? আরে তুমি তোমার মেয়ের ভবিষ্যতের কথা ভাবলে, তোমার অনাগত সন্তানের কথা ভাবলে না? আমার পেটে যে রয়েছে সেও তো তোমার সন্তান। সকল সত্যের মুখোমুখি হয়ে গর্জে উঠল আমার সতীন। বিশ্রী ভাষায় গালিগালাজ করছে আমায়। তার স্বামীর কোনো দোষ নেই, সব দোষ মেয়ে আর আমার। আমি নাকি ভুলিয়ে ভালিয়ে নিজের শরীর দেখিয়ে বিয়ে করেছি তাকে। আমার স্বামী নির্বাক, আমার সতীন তার সামনে থেকেই ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিল আমাকে। আমি তবু নিজের সন্তানটার কথা ভেবে ভিক্ষুকের মতো ওদের হাতটায় ধরে একটু আশ্রয় চাইলাম, কিন্তু ওরা আমায় এতটুকু আশ্রয় দিল না। ওর বাবা একটা বার আমার সন্তানটার কথা ভাবলো না, রাস্তায় বের করে দিল আমাকে। সাথে আমার স্বামী বলে দিল, সন্তান যেহেতু আমার, তার দায়িত্ব না হয় আমিই নিলাম, তবে তোমার দায়িত্ব আমি নিতে পারলাম না। আমি আমার প্রথম স্ত্রীকে অসম্ভব ভালোবাসি। অন্তঃসত্ত্বা অবস্থায় যেহেতু ডিভোর্স কিংবা তালাক হয় না, তাই তোমার সন্তান ভূমিষ্ঠ হলে তোমাকে ডিভোর্স লেটার পাঠিয়ে দেব, সাথে কাবিনের টাকাটাও। আর কখনো তুমি এখানে আসবে না। এরপরও ঝামেলা করলে কিছুই করতে পারবে না তুমি। এক্ষুনি চলে যাও তুমি আমার বাড়ি থেকে। আহ, কত সহজেই মানুষটা বলে দিল এসব। আরে তুই যখন এতটাই ভালোবাসিস তোর বউকে, তাহলে তাকে রেখে কেন আমাকে বিয়ে করলি? কেন এত নাটক করলি আমার সাথে? তোর মোহকে প্রাধান্য দিতে নষ্ট করলি আমার জীবনটা। আহা পুরুষ, মেয়েদের জীবনটা পুতুলের থেকেও সহজলভ্য মনে করিস তোরা। এত এত অন্যায় করেও এই পুরুষগুলোর মধ্যে সামান্যতম অনুশোচনা নেই। তাদের জীবনে নারীর অভাব হয় না, তারা ঠিকই সুখে থাকে। এদের খপ্পরে পড়ে শান্তি সুখ পায় না বোকা নারীগুলো। একটা মানুষকে বিশ্বাস করে ভালোবেসে আমার জায়গা হলো শেষমেশ রাস্তায়। কষ্টে বুকটা একদম ফেটে যাচ্ছে, দম বন্ধ হয়ে আসছে আমার। এখনো বিশ্বাস করতে পারছি না আমি মানুষটা এতটা বাজেভাবে ঠকিয়েছে আমায়। আমার মনে হচ্ছে এটা কোনো দুঃস্বপ্ন। ঘুম ভেঙে গেলেই সব ঠিক হয়ে যাবে আগের মতো। কিন্তু না, এটা একদম বাস্তব। আর কিছুই ঠিক হবে না আমাদের। হয়তো বাচ্চাটা জন্ম নেওয়ার সাথে সাথেই আমাদের ডিভোর্স হয়ে যাবে। আহ, মানুষটার কি নিখুঁত অভিনয় ছিল। তার অভিনয়কে ভালোবাসা ভেবে মন প্রাণ উজাড় করে ভালোবেসেছিলাম তাকে। বিনিময়ে হাতছানি দিয়ে এতদিন দুঃখকে ডাকছিলাম নিজের কাছে। ঠকে গেলাম আজ বিশ্বাসের কাছে, ভালোবাসার কাছে। আহা, এ কি নিদারুণ যন্ত্রণা। এবার কি হবে আমার? কে দেখবে আমার বাচ্চাটাকে? আমি নিজেকে কিভাবে সামলাবো? খুব ঠকে গেলাম নিয়তির কাছে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছেন অবশ্যই বলবেন। আমি কিন্তু ঢাকা থেকে আপনাদের সাথে কথা বলছি। ভিডিওটি দেখতে দেখতে আপনি হয়তো বা ভুলেই গিয়েছেন ভিডিওতে সুন্দর একটা কমেন্টস করার কথা, ভিডিওটা শেয়ার করার কথা। কারণ আপনার মূল্যবান কমেন্টসগুলো সবসময় কিন্তু আমাকে অনুপ্রাণিত করে নতুন গল্পগুলো আপনাদের সাথে শেয়ার করার জন্য। আর গল্পগুলো কেমন লাগলো সেগুলো কিন্তু অবশ্যই আমাকে জানাবেন। আর আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ইউটিউব চ্যানেলে সম্পূর্ণ গল্পগুলো দেওয়া থাকে খুব সুন্দরভাবে। আপনারা চাইলে ইউটিউবে আমাকে সাবস্ক্রাইব করতে পারেন। চ্যানেলটার লিংক আমার পেজে দেওয়া আছে। আর যদি খুঁজে না পান আমার কমেন্টে অবশ্যই দেওয়া থাকে, দয়া করে দেখে নেবেন। কেমন? ভালো থাকবেন।